কখনো কি এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছো যখন তোমাদের মনে হয়েছে আশেপাশে এমন কিছু ব্যক্তি বা এমন কিছু মানুষের উপস্থিতি আছে যাদের মধ্যে এখনো প্রাণ নেই? বিনি হচ্ছে আমার ছোটবেলার একদম ছোট্টবেলার বন্ধু। ওরা হচ্ছে দুই বোন। বিনির ব্যাপারটা হচ্ছে ও ওখানে ছোটবেলায় ক্লাস 10 অবধি থাকতো, ডাউহিল কনভেন্টে পড়তো। ও তো হস্টেলে থাকতো। হস্টেলে ওদের যে মানে ডরমেটরিগুলো বিশাল বড় বড় ডরমেটরি, আর ডাউহিল কনভেন্ট অনেক পুরনো ছিল। তো গল্পগুলো যেগুলো বলতো, রাত্রিবেলায় যখন ঘুম পুরো শহরে ঘুমাতো চাদর পাদর মুড়ি দিয়ে, কেউ ওদের চাদর ধরে টান দিত, পা ধরে টান দিত। তারপর ডরমেটরিতে মানে মেট্রন ওদের পাশেই শুয়ে আছে, কিন্তু এক একজন দেখতো মেট্রন শুয়ে আছে, অন্য লোকে দেখছে, বাট আরো অন্য স্টুডেন্ট দেখছে মেট্রন ডরমেটরি দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তারপর অনেক স্টুডেন্ট ওখানে সুইসাইড করেছে। সেই সমস্ত গল্পগুলো বলতো আমাদের। তখন থেকেই ডাউহিলের প্রতি একটা প্রেম জেগেছিল। আর কিছু বলার নেই। এটা কি তোমার সত্যি মনে হয়? আমার সত্যি, আমাকে যেটা বলেছে আমি সেটা তোমার এক্সপ্লেন করলাম। সত্যি মিথ্যে আমি কি করে জানবো? আমি থোড়ি ছিলাম ওখানে। এটা তো ওদের বাচ্চাদের, তো ওই সময় ও ছোট ছিল, তখন ও নিজেও কাল্পনিকভাবে ভাবতে হয়তো। এই হচ্ছে ব্যাপার। রিনি পড়তো হিলকার্ট রোডে, আর একটা ও বেশি দিন থাকতে পারেনি, ও চলে গেছে। কার্শিয়াং এর খুব কাছে অবস্থিত এই ডাউহিলের ব্যাপারে অনেকের মনেই অনেক প্রশ্নচিহ্ন আছে। কেউ কেউ বলে এখানে একটা অলৌকিক শক্তি কাজ করে, যেখানে একা একা গেলে বা অনেক রাতের দিকে গেলে সে অলৌকিক শক্তি বা অলৌকিক উপস্থিতি অনুভব করা যায়। আর অনেকের মনে হয় যে এটা শুধুমাত্র একটা গল্প আর কিছুই না। আর অনেকেই আসে এসব কথা কানে না দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে। আর ঠিক তেমনই আমরাও এখানে গেছিলাম প্রাকৃতিক সৌন্দর্যটাকে শুধুমাত্র উপভোগ করতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো তো? বেশ কিছুদিন আগে থেকে বুক করা হোমস্টে থেকে একটা ছোট্ট গাড়ি ভাড়া করেছিলাম, মারুতি ওয়াগনার, আর সেটা করেই শিলিগুড়ি থেকে রওনা হলাম ডাউহিলের উদ্দেশ্যে। কার্শিয়াং থেকে খুবই সামান্য দূরত্ব অবস্থিত এই ডাউহিল। আমাদের হোমস্টেটার নাম ছিল স্কুইরেল হোমস্টে। একদমই বিলাসিতাহীন একটা হোমস্টে, যেখানে দুটো বেড আমরা পেয়েছিলাম, একটা সেমি ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, আর বাথরুমে গিজার ছিল, বাট সেটা শুধুমাত্র সকালবেলাতেই মানে স্নান করার আগে ওরা অন করে দিত। एक दो सुगर फ्री चाहिए। नहीं, 2 शुगर फ्री है। चीनी नहीं, लाल वाला में चीनी वाला चाहिए। আসার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো, আর সেটা হচ্ছে গরম গরম চা। এরপরে লাঞ্চ দিয়ে গেল। লাঞ্চে ছিল ডাল ভাত, একটা তরকারি, পাঁপড় ভাজা আর ডিমের ঝোল।
খুব সাধারণ লাঞ্চ ছিল, সেই লাঞ্চটা শেষ করেই আমরা বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে দেখতে ডাউহিলের আশেপাশের জায়গাগুলি, যেখানে ছিল ডাউহিল পার্ক, ডেথ রোড, পাইন ফরেস্ট আর ডাউহিল স্কুল। ডাউহিল পার্ক, যার এন্ট্রি ফি ছিল মাত্র 20 টাকা পার পারসন, বাচ্চাদের জন্য ফ্রি ছিল। ডাউহিল পার্কে এসেছি। এই পার্কটা দেখে যা মনে হচ্ছে সেটা হচ্ছে চিলড্রেন্স পার্কই করা আছে, সাথে কিছু অ্যানিমালস রাখা আছে যেমন খরগোশ বা গিনিপিগ, আরও কিছু খাঁচা রয়েছে, বাট ওই খাঁচাগুলোর অ্যাক্সেস নর্মাল পাবলিকদের জন্য বেশি বন্ধ, মানে ভিজিটারদের জন্য বন্ধ, তালা দেওয়া আছে। বাট দেখে যা মনে হলো হয়তো ভেতরে আরও কোনো বার্ডসের কেজ আছে আর কিছু ওয়াইল্ড অ্যানিমেলেরও জায়গা ছিল। ওয়াইল্ড অ্যানিমাল বলতে এই না যে টাইগার বা কিছু, হয়তো হতে পারে লেপার্ড, চান্সেস কম, মেবি বার্কিং ডিয়ার বা ওরকম টাইপের কিছু হয়তো পশু এখানে ছিল, বাট এখন তো দেখা যাচ্ছে না কিছু, জানি না এখন রাখা হয়, বাট নর্মাল ভিজিটার মানে রেগুলার ভিজিটারদের জন্য তো বন্ধ, তালা মারা দেখছি। বাট জায়গাটা ভালো। ডাউহিল পার্ক দেখার পরে আমরা ডেথ রোডের দিকে যাওয়া শুরু করলাম, সেখান থেকে পাইন ফরেস্ট। ডেথ রোড দিয়ে যাওয়ার সময় আমি ভিডিওগ্রাফি করলাম, আমরা সবাই মিলে সেলফি তুললাম। আমাদের কোনো রকম আনক্যানি ফিলিং বা কোনো রকম ভৌতিক টাইপের কিছু ফিলিং, অস্বাভাবিক কিছু ফিলিংস আমাদের সেরকম হয়নি। আমরা খুব নর্মালভাবে ডেথ রোড ক্রস করে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে স্কুলের কাছে পৌঁছে গেলাম। চলো তোমরা হাঁটতে থাকো। প্রায় 2.5 ঘন্টা আমরা হেঁটে ফিরে এলাম আমাদের হোমস্টেতে, প্রায় সন্ধ্যে হয়ে গেছে তখন। আর এসেই ইভিনিং স্ন্যাক্স খেয়ে ডিনার করে ঘুমিয়ে পড়লাম সকালের অপেক্ষায়।
সকাল হতেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি নিয়ে কয়েকটা সাইট সিন ঘুরে দেখতে। পৌঁছে গেলাম চিমনিতে দেখার মতো ছিল স্ট্রবেরি গার্ডেন আর চিমনি হেরিটেজ পার্ক। স্ট্রবেরি হওয়ার টাইম হচ্ছে এপ্রিল টু মে, তো আমরা কোনো স্ট্রবেরি দেখতে পাইনি, গার্ডেনে জাস্ট ঘুরে চলে এসেছি। স্ট্রবেরি গার্ডেনের মধ্যে একটা ছোট্ট মার্কেট করা ছিল, তার মধ্যে কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছিল, স্ট্রবেরির ওয়াইনও বিক্রি হচ্ছিল, যার দামগুলো তোমরা দেখতে পাচ্ছ। চলো তুই কোথায় এসেছিস? চিমনি ভিউ পয়েন্টে আসছি আমরা। কেমন লাগছে? হ্যালো। কতটা? বেশিটা। প্রচন্ড প্রচন্ড। ভেরি গুড।
এবার আমরা চললাম হনুমান টপের দিকে। এবার পৌঁছে গেলাম কার্শিয়াং এর একটা ফেমাস টুরিস্ট স্পট ইগলস ক্রেজ। এখান থেকে অসাধারণ ভিউ দেখা যায় কাঞ্চনজঙ্ঘার, কিন্তু আমরা দেখতে পাইনি ফগ থাকার কারণে। আর সানসেট পয়েন্টও এখানে বলা হয়। জলের একটা রিজার্ভেশনের জায়গা আছে, জলও এখানে রিজার্ভ করা হয়, আর ওয়াচ টাওয়ার হিসাবেও এটা ইউজ করা হয়। ইগলস ক্রেজের এন্ট্রি ফি ছিল 10 টাকা প্রতি জনা, বাচ্চাদের জন্য কোনো পয়সা লাগেনি। এই দিকেই সোজা তাকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পরিষ্কার, কিন্তু ফগ থাকার জন্য কাঞ্চনজঙ্ঘাটা আমাদের চোখের আড়ালেই ছিল। বাচ্চাদের জন্য সুন্দর কিছু অ্যারেঞ্জমেন্টও ছিল। এরপরে আমাদের এই টাওয়ারটায় ওঠার পালা। এই টাওয়ার থেকে একটা সুন্দর 360 ভিউ পাওয়া যায়। এবার আমরা রওনা দিলাম গিদ্দা পাহাড় আর নেতাজি মিউজিয়ামের দিকে। নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজের অধীনে নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়াম একটি ঐতিহাসিক স্থান, যা ভারতের অন্যতম বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করা হয়েছে। এই মিউজিয়ামটি দার্জিলিং জেলার অন্তর্গত কার্শিয়াং শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। একসময় নেতাজি সুভাষচন্দ্র বসুর অস্থায়ী বাসস্থান হিসাবে
ব্যবহৃত এই মিউজিয়ামটি নেতাজির বড় ভাই শরৎচন্দ্র বসুর বাড়ি। এখানে নেতাজির সাথে সম্পর্কিত ছবি, নথি এবং প্রবন্ধ রয়েছে, যা তার গৃহবন্দী অবস্থার সময়কার স্মৃতিচিহ্ন। নেতাজি মিউজিয়াম দেখেই আমরা বেরিয়ে পড়লাম দেখতে গিদ্দা পাহাড়। নেতাজি মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই এই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। আজকের জন্য আমাদের এটাই শেষ ভিউ পয়েন্ট ছিল, কিন্তু আমাদের হোমস্টের ব্যাপারে তো তোমাদেরকে কিছু বলা হয়নি। 2024-এর এন্ডে চলে এসেছি, 2025 হতে চলেছি। যতক্ষণ এই ভিডিওটা আপলোড হবে 2025 হয়ে যাবে। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বাট শেষ করার আগে বলে যেতে চাই যে স্কুইরাল হোমস্টের ব্যাপারে, যেহেতু আমরা একদম সিজনে ঢুকেছিলাম, মানে নিউ ইয়ারের যে উইক, সেই উইকে এসেছিলাম, তো আগে থেকে যদি বুকিং না করা থাকে তাহলে খুব ভালো হোমস্টে সবসময় পাওয়া যায় না। তো সেই কারণে আমরা যে হোমস্টেটা পেয়েছি সেটা হচ্ছে স্কুইরাল হোমস্টে, আর সেটা খুব একটা ভালো হোমস্টের মধ্যে পড়ে না, মানে ইন টার্মস অফ খাওয়া দাওয়া বা স্টে সার্ভিসেস আছে, সেটা খুব বেশি ভালো আমার মনে হয়নি। যদি তোমরা এখানে আসতে চাও আর একদম পুরো প্রাইম সিজনে, তাহলে অবশ্যই অ্যাটলিস্ট 1 মাস আগে থেকে বুক করার চেষ্টা করো। আমার মনে হয় 1 মাস আগে কি তারও আগে থেকে বুক করার চেষ্টা করো, নাহলে ভালো হোমস্টে পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। গাড়ি বুকিংয়ের জন্য খুব একটা আমাদের সমস্যা হয়নি, গাড়ি বুকিং খুব স্মুথলি আমরা পেয়ে গেছিলাম, মানে এই হোমস্টে থেকেই ঠিক করে দিয়েছিল, তো গাড়িতে কোনো সমস্যা আমাদের হয়নি। যাই হোক, আমাদের টোটাল ঘোরাটা খুব ভালো হলো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরের শুভেচ্ছা তোমার পরিবারের সবাইকে আমাদের তরফ থেকে দিও। চলো, দেখা হবে।